আইফোনের রিভিউ স্ক্রিপ্ট তৈরি করতে গিয়ে সত্যি বলতে একদম স্টাকড হয়ে বসেছিলাম, কারণ বুঝতে পারছিলাম না কোন জায়গা থেকে আসলে রিভিউটা শুরু করা যায়। ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন নাকি পারফরমেন্স, কোনটা নিয়ে আগে কথা বলবো। ভেবে দেখলাম যে সেগমেন্টগুলোর কথা বললাম একদম সাদা চোখে দেখলে সব জায়গায় সেরকম কোনো চেঞ্জ থাকছে না, অর্থাৎ এটি আগের জেনারেশন 14 Pro এর খুব কাছাকাছি। বাট কিছুটা ডিপ ডাইভিং করলে দেখা যাবে এই ফোনে অনেক নতুন কিছুই থাকছে যা এর আগে কোনো আইফোনেই ছিল না, এবং বিশেষ করে যারা প্রো ইউজার তাদের জন্য 15 Pro রিয়েল প্রো একটি স্মার্টফোন। মূল ভিডিওতে যাওয়ার আগে স্পন্সরদের একটু সময় দেওয়া যাক। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট অ্যান্ড পার্ক। তাদের শোরুম থাকছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তাদের কাছে আইফোন, স্যামসাং এবং অন্যান্য ফ্ল্যাগশিপ সহ সব ধরনের স্মার্টফোন, গ্যাজেট পেয়ে যাবেন। গ্যাজেট অ্যান্ড পার্ক সম্পর্কে আরও বিস্তারিত থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। সো শুরুতেই টাইটানিয়াম ফ্রেম নিয়ে কথা বলা যাক। স্টেইনলেস স্টিল ফ্রেম নিয়ে অ্যাপল বেশ ভালোই ছিল। ম্যাটেরিয়াল হিসেবে সেটা দারুণ জিনিস, খুবই প্রিমিয়াম লাগে দেখতে। তবে সমস্যা একটা ছিল, স্টিল ভারী একটি ম্যাটেরিয়াল। সো এই ওয়েটের ব্যাপারটা অ্যাপলের আসলে কনসার্নের ছিল, এবং ফাইনালি সুযোগ বুঝে তারা টাইটানিয়াম ব্যবহার করেছে প্রো ফোনগুলোতে, যার পজিটিভ রেজাল্ট হচ্ছে ফোনগুলোর ওয়েট কিছুটা কমে গেছে। একদম আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়নি, মোটামুটি 19-20 গ্রামের মতো ওজন কমেছে। বাট এই ফোনের আর্গোনমিক্সের ক্ষেত্রেও কিছুটা চেঞ্জেস থাকছে। অ্যাজ ইউ নো, এই ফোনের এজগুলোতে একদম সাটল কার্ভ থাকছে, যে কারণে ধরতে আরাম লাগে, এবং প্রিভিয়াসলি এটা কিন্তু একদমই স্ট্রেট ছিল। তবে লুকের ক্ষেত্রে টাইটানিয়াম একদমই ফ্ল্যাট এবং ম্যাট লুকের। আমার যে ভ্যারিয়েন্টটি থাকছে অর্থাৎ ন্যাচারাল টাইটানিয়াম, সেটাতে ফিঙ্গারপ্রিন্ট একদমই দেখা যায় না, এইটা একটি ভালো বিষয়। তবে আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন, এই ফোনের লুক স্টিল ফ্রেমের যে ফোনগুলো থাকছে সেগুলোর মতো অত বেশি প্রিমিয়াম লাগে না। এই ন্যাচারাল টাইটানিয়ামের ভ্যারিয়েন্টটি যেমন তেমন এর অন্য যেসব কালার ভ্যারিয়েন্ট থাকছে যেগুলোতে কোটিং ব্যবহার করা হয়েছে, সেগুলোর কথা শুনতে পাচ্ছি ফ্রেমের রঙও নাকি উঠে যাচ্ছে হালকা পাতলা ঘষা খেয়ে। সো বটম লাইন হচ্ছে টাইটানিয়াম ফ্রেম ওয়েটের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট, বাট এর উল্টো দিকেই থাকছে স্টেইনলেস স্টিলের মতো এটি দেখতে অতটা প্রিমিয়াম লাগে না। তবে এর চেয়ে ভয়ঙ্কর কথা হলো এই ফোনের ব্যাক গ্লাস কিন্তু আগের চেয়ে বেশি ফ্র্যাজাইল, যা 15 Pro ম্যাক্সের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। ড্রপ টেস্টে সেটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। তবে আসার কথা হলো এই 15 Pro এর ক্ষেত্রে সেরকম ভেঙে যাবার কথা শোনা যাচ্ছে না, মানে 15 Pro ম্যাক্সের ক্ষেত্রে রিস্কটা বেশিই থাকছে। তবে আমাদের এদিককার মানুষ আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ফোনের সঙ্গে কেস ব্যবহার করে থাকি, আমাদের ক্ষেত্রে ডেফিনেটলি রিস্কটা অনেকটাই কম। যেমন দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আমি প্রায় 2 মাস ধরে ব্যবহার করছি, এবং এখানে কিন্তু সেরকম কোনো ডেন্ট বা স্ক্র্যাচও পড়েনি, এবং ফোনটি কিন্তু অক্ষত অবস্থায় আছে, ফোনটি ভেঙে যায়নি। তো 15 Pro কেনার আগে আমি 14 Pro ইউজার ছিলাম, এবং তখন কেনার আগে আমি ভাবছিলাম ফোনটি কেনার পর আমার পৃথিবীটা হয়তো একদমই বদলে যাবে। আসলে কিছুই বদলায়নি। ইভেন এই ফোনের ডিজাইন, ল্যাঙ্গুয়েজ, ভিজুয়ালি সেরকম বদলায়নি। সো কাউকে বোঝাতে যদি চান আপনি নতুন ফোন ব্যবহার করছেন, সেটা কিন্তু বলে বোঝাতে হবে এটা 15 Pro। রিয়ার সাইডে সেম ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, কোনো পরিবর্তন নেই। সামনের দিকে 6.1 ইঞ্চের ওলেড ডিসপ্লে থাকছে, যা অলমোস্ট 14 Pro এর মতোই আছে। তবে ডিসপ্লের বেজেল আগের চেয়েও কম। সো কেস ছাড়া ফোনটি আপনি যখন হাতে নেবেন ডিফারেন্সটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবেন, এবং মিনিমাল বেজেল থাকায় ডিসপ্লের ক্ষেত্রে আগের চেয়েও ইমার্সিভ ফিল পাওয়া যায়। ডিসপ্লের অন্যান্য সেগমেন্ট মানে পিক ব্রাইটনেস আগের মতোই আছে, অর্থাৎ 2000 নিটস। 14 Pro এর মতোই এতে অ্যাপল স্টাইলের অলওয়েজ অন ডিসপ্লে থাকছে, যেখানে কোনো রকম কাস্টমাইজের অপশন নেই। মোস্ট অফ দ্য টাইম আমি এটি বন্ধই রেখেছি, এবং এটা ছাড়াও iOS 17 এর নাইট স্ট্যান্ড ফিচারও থাকছে, যেটা কাইন্ড অফ আমার কাছে অপশনাল ছিল। অন্যদিকে বাটনের ক্ষেত্রে একটা পরিবর্তন থাকছে যেটা চোখে দেখা যায়, সেটা হচ্ছে এতে মিউট সুইচ থাকছে না, থাকছে অ্যাকশন বাটন। তবে আমি বলতে গেলে এটাকে সেরকম ইউটিলাইজ করতে পারছি না, বা বলা যায় ইউজ করছি না। বাট আপনি যদি চান এখানে অনেক কিছুই করতে পারবেন। ইভেন এখানে শর্টকাটও অ্যাসাইন করে রাখতে পারবেন, যাতে অনেক ফাংশন পাওয়া যাবে। তবে আমার কাছে এটি ইন্টারেস্টিং লাগছে না, কারণ এখানে আমি অ্যাট এ টাইম একটা শর্টকাটই অ্যাড করতে পারছি। লাইক এখানে ক্যামেরা অ্যাসাইন করে রাখলে শুধুমাত্র ক্যামেরায় অ্যাক্সেস করতে পারবেন। যদি অন্য কোনো টাস্ক এখানে অ্যাড করতে চান তখন ক্যামেরা শর্টকাট রিপ্লেস করে সেটা অ্যাড করতে হবে। এখানে শর্ট প্রেস, লং প্রেস, ডাবল প্রেসের কোনো অপশন থাকছে না। সো আপাতত এই বাটনের প্রতি আমার সেরকম কোনো ফিলিংস নেই, এবং এটা যদি এখানে নাও দিত আমি আসলে মাইন্ড করতাম না। তবে কাজের জিনিস যেটা দিয়েছে সেটা অনেকের কাছে মনে হতে পারে মাইনর একটি চেঞ্জ, মানে আমি USB Type-C পোর্টের কথা বলছি। বাট এটি আসলে আইফোনের জন্য নতুন একটি জগৎ একদম ওপেন করে দিয়েছে। চার্জিংয়ের জন্য এটা একদম ব্রেক থ্রু টাইপের কিছু না, আগের মতো চার্জিং স্পিড পাওয়া যাবে। বাট অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কত কিছু যে এখন আইফোনের সঙ্গে আপনি কানেক্টেড করতে পারবেন সেটা বলে শেষ করা যাবে না।
এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম আইফোনের সঙ্গে কত কি আসলে কানেক্ট করা যায়। চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সত্যি বলতে যারা প্রো ইউজার তারাই বেসিক্যালি এই পোর্টের বেনিফিট 100% নিতে পারবেন, বাট যারা রেগুলার টাইপের ইউজার তাদের জন্য এই পোর্ট আসলে খুব একটা বেশি কিছু দেবে না। তারপরেও কিছু সুবিধা থাকছে, যেমন অন্য যে কোনো টাইপ সি পোর্ট চার্জার এখন আইফোন 15কে চার্জ করতে পারবে, আইফোন দিয়ে অনেক অ্যাক্সেসরিজ চার্জ করতে পারবেন এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেও অনেক বেশি স্পিড পাবেন। সো বড় বড় ফাইল খুব কম সময়ের মধ্যেই আইফোন থেকে কম্পিউটারে ট্রান্সফার করা যাবে। প্রো ইউজারদের জন্য ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে দারুণ একটি জিনিস থাকছে, সেটা হচ্ছে আপনি চাইলে সরাসরি এই ধরনের এসএসডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন, চাইলে মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। আমরা লগ মোডে প্রোরেস ফরম্যাটে ভিডিও করেছি, যেটা আসলে প্রচুর স্টোরেজ নেয়। সেখানে আমরা খুব সহজে এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করে একদম হাই এন্ডের ফুটেজ ক্যাপচার করতে পেরেছি। সো আইফোন 15 প্রো এর ইউএসবি টাইপ সি এর পসিবিলিটি বলা যায় একদমই এন্ডলেস। এখানে জানিয়ে রাখি, কিছুদিন আগে অ্যাপলের যে স্কেরি ফার্স্ট ইভেন্টটি হয়েছিল সেখানে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে পুরো ভিডিওটি শ্যুট করা হয়েছিল, মানে সেখানে প্রফেশনাল কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। তো এবার আইফোন 15 প্রো এর মোস্ট কন্ট্রোভার্সিয়াল থিং অর্থাৎ হিটিং নিয়ে একটু কথা বলা যাক। আমি প্রথমবার যখন ফোনটি কিনে নিয়ে আসলাম, বাসায় এসে চার্জে দিলাম এবং কিছুক্ষণ পর ফোনটা হাত দিয়ে ধরার পর আমি আসলে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ফোনটা এতটা বেশি হিট হয়েছিল। শুধু প্রথমবারই না, সেই সময় আমি যখনই ফোনটা চার্জে দিতাম ফোনটা প্রচণ্ড হিট হয়ে যেত এবং আমি এসি একদম 21-22-এ রেখে ফোনটা চার্জে দিতাম যাতে ফোনটা ওভারহিট না হয়ে যায়। তখন শোনা যাচ্ছিল কিছু অ্যাপসের জন্য দায়ী, আসলে সেই অ্যাপসগুলো অপটিমাইজ ছিল না, তাতে ইনস্টাগ্রাম সহ আরও বেশ কিছু অ্যাপ ছিল, অ্যাপল যেটা জানিয়েছে। তবে খুব দ্রুতই কিন্তু অ্যাপল প্রবলেমটা রেকগনাইজ করে এবং তারা কথা দেয় যে খুব দ্রুত আপডেটের মাধ্যমে এই প্রবলেমটি ফিক্স করা হবে। তো এরপরই আসলে iOS 17.1 যখন আসলো তখন থেকে হিটিংয়ের ব্যাপারটা কিন্তু একদমই সলভ হয়ে গেছে। সো এখন এই ফোনে ওভারহিটিংয়ের কোনো ইস্যু নেই। চার্জে দিলে ফোনটা কিছুটা গরম হয়, যেটা একদমই স্বাভাবিক, এটাকে কোনোভাবেই ওভারহিটিং বলা যায় না। চার্জিং ছাড়া অন্য সময় মানে নর্মাল ইউজ করার সময় ফোনে আমি সেরকম কোনো ওয়ার্ম ফিল পাইনি। ইভেন গেমিংয়ের সময়ও এটা যতটা হিট হয় সেটা আমার কাছে একদমই নর্মাল মনে হয়েছে। প্রিভিয়াসলি 14 প্রো বা 13 প্রোতে যে হিটিং পেতাম, আমার কাছে 15 প্রো এর ক্ষেত্রে সেটা কিছুটা কমই মনে হচ্ছে। তবে আপনি যদি অনেকক্ষণ ধরে যেসব আনঅপটিমাইজড গেম আছে বা যেসব গেমস প্রচুর রিসোর্স ইউজ করে সেগুলো যদি অনেক সময় ধরে ব্যবহার করেন, ফোনটি এক্সেসিভ কিছুটা হিট হয়ে যায়, সেটা আমি খেয়াল করেছি। এছাড়াও আপনি যখন ক্যামেরা অ্যাপটি অনেকক্ষণ ধরে ওপেন রাখবেন, স্পেশালি আপনি যখন লগে শ্যুট করবেন, তখন ফোনটা অনেক বেশি হিট হয়ে যাচ্ছিল। বাট রেগুলার ইউজের ক্ষেত্রে এই ফোনে সেরকম কোনো হিটিং নেই আপাতত, সেটা আমি একদমই অ্যাসিওর করতে পারছি। সো এখন আমি iOS 17.1.1 ব্যবহার করছি এবং এই সময় এসে আমি বলতে পারি আইফোন 15 প্রো এখন মোস্ট স্টেবল, কোনো হিটিং ইস্যু নেই, ব্যাটারি ইস্যু নেই, ব্যাটারি ব্যাকআপও রেগুলার ডেতে একদিনের জন্য গুড এনাফ। অন্যদিকে 15 প্রো এর ব্যাটারি আগের মতোই আছে, অর্থাৎ 3274 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে এই ফোনে এবং ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 14 প্রো এর মতোই পাচ্ছি। চার্জিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বেশ কাজের ছিল, এবার কিন্তু আইফোন 15 সিরিজে চার্জিং লিমিট করে দেওয়ার অপশন থাকছে, অর্থাৎ 80% পর্যন্ত চার্জ ক্যাপ করে রাখা যাবে। এটা যদি এনেবল করে রাখেন তাহলে ফোনের চার্জ 80%-এর ওপর হবে না, 80%-এ এসে স্টপ হয়ে থাকবে। এটা ব্যাটারির জন্য ভালো, কারণ অনেকেই জানেন রেগুলার যদি ফুল চার্জ করেন সেটা কিন্তু ফোনের যে ব্যাটারি হেলথ সেটার জন্য খুব একটা ভালো না। আইফোনের ক্যামেরা নিয়ে অনেকেই বলে থাকেন স্মার্টফোনের ক্যামেরার মধ্যে আইফোনের ক্যামেরা সবচেয়ে বেস্ট, মানে স্যামসাং কিংবা গুগলের যেসব ফ্ল্যাগশিপ ফোন থাকছে সেগুলোর সাথে কম্পেয়ার করে অনেকেই এই ব্যাপারটা বলে থাকেন, বাট আমার কাছে বিষয়টা পার্শিয়ালি ট্রু। স্টিল ক্যামেরার ক্ষেত্রে আইফোন 15 প্রো এমন কিছু অফার করছে না যা স্যামসাংকে 1000 মাইল পিছনে ফেলে দেবে। কম্পেয়ার করলে দেখা যাবে S23 আলট্রার সাথে একদম নেক টু নেক কম্পিটিশন হবে, কোনোটা হয়তো আইফোন এগিয়ে থাকবে আর কোনোটাতে S23 আলট্রা। তবে এবার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আইফোন 15 সিরিজে 24 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করা যাবে। প্রাইমারি ক্যামেরা যেটা 48 মেগাপিক্সেল, সেখানে 12 মেগাপিক্সেলের পরিবর্তে 24 মেগাপিক্সেল ছবি ক্যাপচার করার অপশন থাকছে। দুইটা ডিফারেন্সের কথা যদি বলি একদম আকাশ পাতাল কিছু না, বাট 24 মেগাপিক্সেলে কিছুটা শার্প ছবি পাওয়া যায়, দুটি ছবি আপনি যখন জুম করে পাশাপাশি দেখবেন তখন কিছুটা ডিফারেন্স ধরতে পারবেন। এছাড়া নর্মালি এই রেজলিউশনের ব্যাপারটা খুব একটা চোখে পড়ে না। এছাড়া আরও কিছু টুকটাক টুইক থাকছে, যেমন ক্যামেরা ইন্টারফেসে আপনি 24 মিলিমিটার, 28 মিলিমিটার, 30 মিলিমিটার অপশন দেখতে পাবেন। এটা ডিজিটালি জুম করে তোলা হয় প্রাইমারি ক্যামেরা ইউজ করেই, বেসিক্যালি এটা ফোকাল লেন্থের একটি প্রিসেট বলা যায়। ক্যামেরার ক্ষেত্রে নতুন আরেকটি ফিচার আমার কাজে লেগেছে, সেটা হচ্ছে আইফোন 15 সিরিজে আপনি নর্মাল মোডে যদি ছবি তুলে থাকেন সেটাকে কিন্তু আপনি পোর্ট্রেট মোডে কনভার্ট করতে পারবেন ইনস্ট্যান্ট,
এবং সেটার বুকে অ্যামাউন্ট ভ্যারিয়েবল, সো ব্যাকগ্রাউন্ড ব্লার কন্ট্রোল নিজে থেকেই করা যাবে। এছাড়াও এইচডিআর এর কথাও যদি বলি, আইফোন 15 সিরিজের যে স্মার্ট এইচডিআর থাকছে সেটা কিন্তু আগের চেয়েও বেটার ছিল। বাট বিগেস্ট থিং হচ্ছে আইফোন কিন্তু এখনও ভিডিওর ক্ষেত্রে কিং টাইটেলটা ধরে রাখতে পেরেছে এবং আউট অফ দ্য বক্স কোনো কিছু জানা বা বোঝা ছাড়া আপনি ইনক্রেডিবল কোয়ালিটির ভিডিও এই ক্যামেরায় পেয়ে যাবেন। এতে 8K রেজুলেশন থাকছে না, 4K 60 fps পর্যন্ত পাওয়া যাবে, বাট স্ট্যাবিলাইজেশন, কালার আউটপুট, ফোকাসিং একদমই আউটস্ট্যান্ডিং ছিল। এছাড়াও আগেই বলেছিলাম এতে লগ মোডে শ্যুট করা যাবে, হুইচ এগেন যারা রেগুলার টাইপের ইউজার তারা হয়তো এটাকে ইউটিলাইজ করতে পারবেন না, কারণ লগ মোড মানে হচ্ছে ফ্ল্যাট ইমেজ প্রোফাইল, যা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কালার কারেকশন, কালার গ্রেড করতে হয়। বাট এই ধরনের লগ ভিডিও প্রচুর ডিটেল প্রিজার্ভ করে, সো এন্ড রেজাল্ট টপ এন্ডের হয়ে থাকে এবং আমার মনে হয় লগ ব্যবহার করলে ভি ক্যামেরা হিসেবে আইফোন 15 প্রো এক্সেলেন্ট চয়েস হতে পারে। তো আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সকে পাওয়ার আপ করছে অ্যাপলের নতুন চিপ A17 প্রো, যেটা প্রিভিয়াস মানে A16 এর তুলনায় একদম গ্রাউন্ড ব্রেকিং কিছু ছিল না। আমি সত্যি বলতে ডে টু ডে ইউজের ক্ষেত্রে 14 প্রো এর তুলনায় খুব বেশি পার্থক্য পাচ্ছি না। রেগুলার পারফরমেন্সের ক্ষেত্রে দুটি ফোন অলমোস্ট সিমিলার, তবে A17 প্রো এর জিপিইউ কোরের সংখ্যা বেশি, গ্রাফিক্স পারফরমেন্স আগের চেয়েও বুস্ট আপ হয়েছে, এতে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন, রে ট্রেসিং এর মতো ডেস্কটপ ক্লাস ফিচার অ্যাড হয়েছে এবং অনেকেই জানেন বিগ টাইটেল কিছু গেম আইফোন 15 প্রো, প্রো ম্যাক্সের জন্য এক্সক্লুসিভলি লঞ্চ হতে যাচ্ছে। সো প্রো গেমিংয়ের জন্য আইফোন 15 প্রো অবশ্যই এগিয়ে থাকবে। আরেকটা বিষয় হলো ফর দ্য ফার্স্ট টাইম আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু 8GB র্যাম থাকছে, সো অ্যাপ সুইচিং আগের চেয়েও আমার কাছে কিছুটা ফাস্ট মনে হয়েছে। তো যারা আইফোন 14 প্রো থেকে 15 প্রোতে আপগ্রেড করবেন কিনা এই জন্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন, তাদের জন্য আমি বলতে চাচ্ছি আইফোন 15 প্রোতে এমন কিছু নেই যা না হলে আপনার চলবেই না। এখানে আমরা সেম ডিসপ্লে, অলমোস্ট সেম ডিজাইন পাচ্ছি, ক্যামেরা অলমোস্ট আইডেন্টিক্যাল, বাট যারা অ্যাপল এনথুসিয়াস্ট এবং যারা প্রো ভিডিওগ্রাফি করবেন, প্রো গেমিং করবেন, তাদের জন্য আইফোন 15 প্রো ডেফিনেটলি একটি বিগ ডিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।